মানে বাসা থেকে ক্লাস নিচ্ছি তো, যার কারণে একটু লেট হয়ে গেছে, ক্লাস টাইমটা নিতে পারি নাই। আর তোমাদের আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? কথা জি বোঝা স্যার, যাচ্ছে আমার? বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বুঝতে যাচ্ছে স্যার। আজকে থেকে আমরা ইনশাল্লাহ আমাদের আর ক্লাস শিডিউল অনুসারে এবং প্রত্যেকদিন যে রুটিন যেভাবে আছে প্রত্যেকদিন ওইভাবে ক্লাস হবে। তো তোমরা সবাই ক্লাস টাইমে অ্যাটেন্ড করবে আর কি, আশা করি। আচ্ছা, আমরা একজনে রোল 15। হ্যাঁ বলো, তুমি কি যেন হাত তুলছো? রোল 15। জি স্যার, এমনি স্যার ভুলে হাত স্যার। ওকে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম প্রোডাক্টিভিটি বলতে কি বুঝি, এবং আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি মেজারমেন্ট করার যে টুলস গুলো আছে ওইটা আমরা দেখছিলাম। আজকের ক্লাসে আমরা এই মেজারমেন্ট গুলো ক্যালকুলেশনটা দেখব, সাথে সাথে আমরা দেখব হচ্ছে প্রোডাক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায়। এই ইমপ্রুভ করার কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা ফলো করব। তাহলে আমরা প্রথমে যদি প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিকের কথা বলি, তাহলে আমরা এই যে এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা আমাদের অবশ্যই ড্র করতে হবে যদি এই প্রশ্নটা আসে যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট মেথড বা টেকনিকগুলো কি আছে। তাহলে এই একটা ফিগার দিয়ে আমরা সবকিছু বলতে পারি। আমাদের যদি টার্গেট থাকে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, তাহলে আমরা অনেকগুলা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, আমরা টেকনোলজিক্যাল চেঞ্জ যেগুলো হচ্ছে, নতুন নতুন টেকনোলজি যেগুলো আসতেছে সেই টেকনোলজিগুলোকে অ্যাডাপ্ট করতে পারি। আর এটার জন্য আমরা কম্পিউটারের হেল্প নিয়ে আমরা প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করতে পারি। তাহলে প্রথম যে আমাদের ইমপ্রুভমেন্ট মেথড বা টেকনিকটা সেটা হচ্ছে টেকনোলজি বেসড। সেকেন্ড যেটা সেটা হতে পারে ম্যাটেরিয়াল বেসড, তারপর হচ্ছে এমপ্লয়ি বেসড, প্রসেস বেসড, টাস্ক বেসড এন্ড প্রোডাক্ট বেসড। তাহলে মোটামুটি এই 6টা টেকনিক অ্যাপ্লাই করে আমরা যে কোনো একটা সিস্টেমের প্রোডাক্টিভিটি আমরা বাড়ায় ফেলতে পারবো। তাহলে প্রথমে যদি আমরা আসি টেকনোলজি বেসড। টেকনোলজি বেসড মানে হলো আমরা কম্পিউটারের হেল্প নিয়ে আমরা প্রোডাক্টিভিটি বাড়াবো। তাহলে কম্পিউটারের হেল্প মানে হচ্ছে কম্পিউটার দিয়ে আমরা ডিজাইন করব, তারপর হচ্ছে কম্পিউটার দিয়ে আমরা ম্যানুফ্যাকচার করব এবং ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম আমরা ডিজাইন করব। তাহলে এই তিনটা টার্মের কম্বিনেশন হচ্ছে টেকনোলজি বেসড ইমপ্রুভমেন্ট। প্রথমটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড, তারপর হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ক্যাম, তারপর হচ্ছে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম। ঠিক আছে, এটা। এরপরে সেকেন্ড যেটা আমরা এখানে এখানে সবগুলা এর কথাই বলা আছে। আমরা সেকেন্ড এখানে যেটা বলতেছে এমপ্লয়ি বেসড। এমপ্লয়ি বেসড মানে হলো যারা ওয়ার্কার বা এমপ্লয়ার তাদের সকল ধরনের স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে প্রমোশন, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ট্রেনিং, হ্যাঁ, এবং তাদের জবটা কিরকম হবে, জব এঙ্গেজমেন্টটা কিরকম হবে, জব কতটুকু এনলার্জ হবে। এখানে একটা 3 নম্বর যে টার্মটা আছে এটা দেখো, এখানে বলা হচ্ছে জব ডিজাইন, জব এনলার্জমেন্ট, জব এনরিচমেন্ট এন্ড জব রোটেশন। এগুলো সবগুলো হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের এক একটা টার্ম। বুঝতে পারছো? এগুলো হচ্ছে সবগুলো কি পার্সোনাল ম্যানেজমেন্ট, মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এক একটা টার্ম। এই টার্মগুলো তোমরা আগামী সেমিস্টারে যখন এই ম্যানেজমেন্টটা পড়বা তখন এগুলো সব পাবা। জব ডিজাইন, জব এনলার্জমেন্ট, জব এনহ্যান্সমেন্ট বলতে কি বোঝায় আসলে, বুঝতে পারছো? সহজ কথা হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু এমপ্লয়ি রিলেটেড, তো এগুলো হচ্ছে এমপ্লয়ি বেসড। আমরা এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এমপ্লয়ারদের কাছ থেকে যে প্রোডাক্টিভিটিটা আমরা পাওয়া আশা করতেছি সেটা আমরা ডিজায়ার প্রোডাক্টিভিটি পাবো। যেমন প্রথম যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপে যদি তুমি যে ইনসেনটিভ গুলা যদি আমরা ডিক্লেয়ার করি, যে আমরা মনে করো যে কোম্পানির যে প্রফিট হচ্ছে ওই প্রফিট থেকে যদি আমি একটা অংশ আমার ওয়ার্কারদের মাঝে শেয়ার করি তাহলে তাদের কাজ করার মোটিভেশনটা বেড়ে যাবে।
বুঝতে পারছো? এগুলো হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে তুমি পার্সোনালি কিভাবে তোমার এমপ্লয়ীদেরকে কিভাবে তুমি স্যাটিসফাই করতে পারতেছো, এটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এখানে কয়েকটা টার্ম আমি বললাম। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল বেসড। ম্যাটেরিয়াল মানে হলো পুরো তোমার প্রোডাকশনে যত ধরনের ম্যাটেরিয়ালস রিলেটেড কাজ আছে, মনে করো যে এই ম্যাটেরিয়ালটা ইন্ডাস্ট্রিতে ঢুকার আগে থেকে শুরু করে একদম ফাইনাল ইউজ হয়ে শেষ পর্যন্ত ফাইনাল প্রোডাক্টটা বের হওয়া পর্যন্ত। ফর এক্সাম্পল, আমরা যে মনে করো তোমরা যে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাও, বিভিন্ন জায়গায় যাইলে দেখবা যে যে এসে এখানে আমাদের কাছে একটা কোম্পানি আছে গাজী ওয়্যার্স লিমিটেড। ওরা কি করে, ওরা হচ্ছে এই যে পাখার যে কয়েল গুলা দেখতে পারতেছো তোমরা, কপার কয়েল, ওই কয়েল গুলা ম্যানুফ্যাকচার করে। তো এদের কাজ হলো বাইরে থেকে র মেটেরিয়াল, র যেই একটা মিলিমিটার ডায়ার একটা ইয়ে নিয়ে আসে, ওইটাকে এখানে এসে ড্রয়িং প্রসেসের মাধ্যমে এক্সটেনশন করে এটাকে চিকন করতে থাকে। ঠিক আছে, তো এই যে তারা প্রোডাক্টটা নিয়ে আসলো, এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা পারচেজিং, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালটা যেখান থেকে কিনলে সবচেয়ে খরচ কম হবে, এবং ওইটা কিনে আবার কি করতে হবে, এটাকে শিপিং করে আবার বাংলাদেশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিস্টিক। সো এই সবগুলো জিনিস থেকে আমরা একটা কমপ্লিট কনক্লুশন আসতে পারি যে আমরা যদি ম্যাটেরিয়াল যে রিলেটেড যা কিছু আছে সেটাকে যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়বে। আমরা যদি ওয়েস্ট কমাইতে পারি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এরপর হচ্ছে প্রসেস বেসড। আমরা যে প্রসেসটা ফলো করতেছি, এই প্রসেসটা কিরকম সেটার উপর নির্ভর করবে আমাদের প্রোডাক্টিভিটি। যেমন হচ্ছে এইখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মেথডস ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্ক সিম্পলিফিকেশন। এগুলো সবগুলো হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের টার্ম। বুঝতে পারতেছো? এগুলো সবগুলো হচ্ছে কি পার্সোনাল ম্যানেজমেন্ট, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এগুলো হচ্ছে টার্ম। তারপর হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, এগুলো সব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের টার্ম। তারপর হচ্ছে প্রোডাক্ট বেসড। আমরা যেই প্রোডাক্টটা এখন আমাদের এন্ড প্রোডাক্ট, যেটা ফাইনাল যে প্রোডাক্টটা, একটা কোম্পানির দেখো, একটা কোম্পানি, কিছু কিছু কোম্পানি আছে ভার্টিক্যাল কোম্পানি। ঠিক আছে, কিছু কিছু কোম্পানি আছে হরিজন্টাল হরিজন্টাল কোম্পানি। ভার্টিক্যাল কোম্পানি কোনগুলা বলতে পারবা কেউ? ভার্টিক্যাল কোম্পানি কোনগুলা? কোন কোম্পানিগুলো ভার্টিক্যাল কোম্পানি কেউ বলতে পারবা? হ্যালো, স্যার শুনতেছি স্যার। কোন কোম্পানিগুলো ভার্টিক্যাল কোম্পানি বলতে পারবা কেউ? স্যার আইডিয়া নাই স্যার। না স্যার বলতে পারতেছি না। ভার্টিক্যাল কোম্পানি মানে হলো যে সকল কোম্পানির ফোকাসটা থাকবে শুধুমাত্র একটা প্রোডাক্টের দিকে। তোমরা খেয়াল করে দেখো, বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে ভার্টিক্যাল কোম্পানি, যেমন বিএসআরএম স্টিল। ফার্মাসিউটিক্যালস কোম্পানি কি ভার্টিক্যাল? না, তাদের প্রোডাক্ট কিন্তু মেডিসিন প্রোডাক্ট, কিন্তু তাদের ডাইভার্স। ঠিক আছে, আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বিএসআরএম স্টিল লিমিটেড। ঠিক আছে, এরা হচ্ছে ভার্টিক্যাল কোম্পানি, কারণ এদের প্রোডাক্ট ফোকাস হচ্ছে শুধু রড, এর বাইরে আর কিছুই ওরা করে না। আর ওই যে স্যার যারা লজিস্টিক সার্ভিস দেয় ওরাও কি স্যার তাহলে ভার্টিক্যাল কোম্পানি হবে? হ্যাঁ, ওরা ভার্টিক্যাল মানে হচ্ছে যাদের শুধুমাত্র একটা প্রোডাক্টের উপরে তাদের সব বিজনেস ইয়ে থাকে। ঠিক আছে, এই ধরনের কোম্পানি হচ্ছে ভার্টিক্যাল কোম্পানি। তবে ম্যাক্সিমামই এখন মনে কর যে হরিজন্টাল কোম্পানি হয়ে থাকে, তাদের মাল্টি ডাইমেনশনাল বিজনেস থাকে। বুঝে গেছে? সো এই যে আমি ওইটা কেন বলছি, ওই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য আর কি কথাটা বলা আর কি, যে তোমার একটা প্রোডাক্টে মনে করো যে একটা প্রোডাক্ট খুব ভালো করতেছে মার্কেটে, আর একটা প্রোডাক্ট আর একটু খারাপ করতেছে, তাহলে ওভারঅল একটা ব্যালেন্স হয়ে যায় প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যদি থাকে আর কি। যেমন তোমরা যদি মনে করো যে ইউনিলিভারের কোম্পানির কথাই চিন্তা করো,
তাদের একই ধরনের জিনিস কতগুলো আছে, তাই না? একটা সাবান, কত ধরনের সাবান আছে তাদের? একটা লাইফবয় সাবান, লাইফবয় তো ওদের মনে হয় নাকি? লাইফবয় সাবান, একটা লাইফবয় সাবান কত ধরনের ফ্লেভার, কত কিছু আছে। দ্যাট মিনস এই যে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন করলে যেটা সুবিধা সেটা হলো তোমার এন্ড অফ দ্য ডে তুমি সব যখন একসাথে ক্যালকুলেট করবা তখন তোমার একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে প্রফিটটা বা প্রোডাক্টিভিটিটা চলে যাবে। তো এগুলা আমাদের এই কয়েকটা হলো। আরেকটা আছে টাস্ক বেসড, আমাদের ওয়ার্কারদের, এটা হচ্ছে এটাও পার্সোনাল ম্যানেজমেন্ট। তুমি টাস্কটা কিভাবে কমপ্লিট করবা, ম্যানেজমেন্ট স্টাইল কেমন হবে। ম্যানেজমেন্টের অনেক ধরনের স্টাইল থাকে, অটোক্রেটিক, ডেমোক্রেটিক, অনেক ধরনের ম্যানেজমেন্ট স্টাইল থাকে। এটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন, একটা কোম্পানিতে কমিউনিকেশনটা কেমন হয়। মনে করো যে এমন যদি হয়, তুমি মনে করো যে একদম লোয়ার লেভেল ওয়ার্কার, হ্যাঁ একদম কি লোয়ার লেভেল ওয়ার্কার, এখন তোমার যদি এমন অ্যাক্সেস থাকে যে তোমার একদম কোম্পানির সিইও বরাবর অ্যাক্সেস থাকে, এরকম যদি ইয়েটা থাকে, তার মানে কমিউনিকেশনের বিভিন্ন স্টাইল থাকে, ঠিক আছে? মানে কোন গ্রুপের সাথে কোন গ্রুপ কমিউনিকেট করবে, কাদের সাথে কারা কমিউনিকেট করবে, বুঝা গেছে? এগুলো হচ্ছে টাস্ক বেসড আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক। তো এই 6টা হলো আমাদের প্রোডাক্টিভিটি আমরা কিভাবে বাড়াইতে পারি। আমরা এই 6টার বিভিন্ন মেথড ইউজ করে বা এই 6টার কিছু প্যারামিটার যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা খুব সহজেই যে কোনো প্রোডাক্টিভিটি আমরা বাড়াইতে পারি। এখন সব জায়গায় সবকিছু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, কোথাও যে একটা দুইটা ব্যবহার হয়, আবার কোথাও কোথাও দেখা যায় সবগুলাই আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গত ক্লাসে প্রোডাক্টিভিটির বিভিন্ন প্যারামিটার গুলো দেখছিলাম। প্রোডাক্টিভিটি বলতে কি বোঝায় এটাও আমরা দেখছিলাম, এবং পার্শিয়াল প্রোডাক্টিভিটি কি, টোটাল প্রোডাক্টিভিটি কি, এটা আমরা দেখছিলাম, ঠিক আছে? এখন এই রিলেটেড দুই একটা প্রবলেম এখানে দেয়া আছে। আমরা প্রবলেমগুলো যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা খুব সহজেই পার্শিয়াল প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো বের করতে পারবো, আর টোটাল প্রোডাক্টিভিটিটাও বের করতে পারবো। তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা যদি একটু দেখি, এখানে বলা আছে a company produces 160 kg of plastic molded parts of acceptable quality by consuming 200 kg of raw materials. তাহলে সে প্রোডাকশন করতেছে হচ্ছে 160 কেজি, আর এই 160 কেজি প্রোডাকশন করার জন্য তার র মেটেরিয়াল কনজাম্পশন হচ্ছে 200 কেজি। এটা হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডে। নেক্সট পিরিয়ডে কি করতেছে, দ্য আউটপুট ইজ ডাবল। নেক্সট পিরিয়ডে আউটপুটটা ডাবল হয়ে যাচ্ছে, 320 কেজি হয়ে যাচ্ছে, এবং কনজাম্পশনটাও বেড়ে যাচ্ছে। কনজাম্পশনটাও সেই অনুপাতে বাড়বে, কারণ হচ্ছে আউটপুট বাড়তেছে, কনজাম্পশন আলটিমেটলি বাড়বে। সো সেকেন্ড ইয়ারে গিয়ে কনজাম্পশনটা হচ্ছে 420 কেজি, এন্ড থার্ড ইয়ারে আউটপুট বাড়ছে 400 কেজি, কনজাম্পশন হচ্ছে সিমিলারলি 400 কেজি। আমাদেরকে এখানে মূল বিষয়টা হলো প্রোডাক্টিভিটিটা বের করার বিভিন্ন ইয়ারে। তাহলে এটা একদম ওয়ান অফ দ্য সিম্পলেস্ট প্রবলেম, ঠিক আছে? ওয়ান অফ দ্য সিম্পলেস্ট প্রবলেম এই কারণে যে, কারণ হচ্ছে এখানে আউটপুট দেয়া আছে আর কনজাম্পশনটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা প্রোডাক্টিভিটি জানি কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা যদি আমরা এখান থেকে করি তাহলে আমরা বিভিন্ন ইয়ারে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিভিন্ন এই তিনটা ইয়ারে আমরা প্রোডাক্টিভিটি কত হচ্ছে এটা বের করতে পারবো, এবং প্রোডাক্টিভিটি কি বাড়ছে আগের চাইতে না কমছে সেটা আমরা বের করতে পারবো। এখানে অ্যারো আপ এন্ড ডাউন অ্যারো দ্বারা বোঝাচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ছে কি কমছে রেসপেক্টিভ টু ফার্স্ট ইয়ার, প্রথম বছরের তুলনায়, ঠিক আছে? এইটা গেল হচ্ছে একটা সিম্পল একটা প্রবলেম। আমরা যদি আরো দুই একটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। The following information regarding the output produced and input consumed for a particular time period of a particular company is given. তার আউটপুট হচ্ছে, তাকে যদি মনিটারি ভ্যালুতে আমি কনভার্ট করি তাহলে আউটপুট হচ্ছে $10,000। তারপর হচ্ছে হিউম্যান ইনপুট, তার যে হিউম্যান ইনপুটটা আছে সেটাকে যদি আমরা মনিটারি ভ্যালুতে কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে 3000, ম্যাটেরিয়াল ইনপুট 2000, ক্যাপিটাল ইনপুট 3000,
এনার্জি ইনপুট 1000 এন্ড আদার মিসেলিনিয়াস ইনপুট হচ্ছে 500। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আউটপুট আর বাকি সবগুলো হচ্ছে আমাদের ইনপুট। এখন আমাদেরকে এখান থেকে কম্পিউট ভেরিয়াস প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর, আমাদের ওই যে আমরা পার্শিয়াল যে প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর গুলো জানি, ওই পার্শিয়াল প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর গুলো আমাদেরকে একটা একটা করে বের করতে হবে। এখানে আমরা দেখতে পারতেছি আমরা হিউম্যান ইনপুট পাচ্ছি, সো একটা হিউম্যান প্রোডাক্টিভিটি পাবো। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট, হ্যালো হ্যালো কি হলো ভাই? হ্যালো, সমস্যা কি স্যারের নাকি আমার? ভালো আছে? হয়েছে, যাওয়ার ভালো হয়েছে। আল্লাহ তার মনে বিচার, হয় চলে গেছে। এই ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ ক্লাস শেষ। আল্লাহ বিচার করছে, আল্লাহ বিচার। আচ্ছা শুরু হয়েছে কখন ক্লাস? চলে আসতে পারে ভাই, আস্তে আস্তে। শুরু তো কোন হইছে ভাই কিছু জানি না তো ভাই। কি রে ভাই, এটা কোনো কথা ভাই? রেকর্ড হইতাছে তো ভাই। আমারে ফোন না দিলে আমি ক্লাস মিস করতাম। আমিও না ক্লাসে যাই না। রেকর্ড আমাদের ড্রাইভে থাকে ভাই। তারপরও এই হুদাই না মাঝখান থেকে কথাগুলো আরে স্যার, এই যে স্মৃতি। রাহিম ক্যামেরা তাই তো একটু। আর কি আছে ক্লাসে? আর তুই কি বাইরে চলে গেছিস? আমাদের মধ্যে মিরাজ নাই, তাই না? আর বলতেছিল বাইরে যাবে, আমি বলছিলাম যাইতে না। কপাল খারাপই আছে। এখন ভাই কি করুম, বসে থাকুম? মানে ওনার ক্লাসে খেলে বসেই থাকুম, অপেক্ষাই করবো আমরা। স্যার শুরু করছিল কয়টাতে? জানি না। দুইটাতে বয়া ছিল। স্যার এই দুইটাতে এসে বসেছিল। না স্যার 2টা থেকে এসে বলেছিল, বাট শুরু করছে মানে 25-এর দিকে। স্যার অনেক ডেডিকেটেড। স্যার কই এখন? স্যার বসেছিল সবাই নাই নাই স্যার কিছু কয়নি। আরে বাসা মনে কারেন্ট গেছে বুঝছস। এখন অ্যাটেন্ডেন্স কি হেয়ার অ্যাটেন্ডেন্স? হ্যাঁ ওটা। তাহলে আমরা ওই যে বললাম যে পার্শিয়াল প্রোডাক্টিভিটি মানে হলো যে টোটাল আউটপুট ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল ইনপুট গুলো। তাহলে এখানে আমাদের ইনপুট দেওয়া আছে টোটাল হিউম্যান ইনপুট, ম্যাটেরিয়াল ইনপুট, ক্যাপিটাল ইনপুট, এনার্জি ইনপুট আর আদার ইনপুট। তাহলে আমাদের দেওয়া আছে টোটাল 5টা। স্লাইড শেয়ার করে অফ। স্যার স্লাইড শেয়ার তো মনে হয় হয়নি। স্লাইড শেয়ারটা ওপেন করতেছি তাহলে আমি। ওকে, আমাদের তাহলে ইনপুট টাইপ অফ ইনপুট দেওয়া আছে 5টা। এই 5টা টাইপ অফ ইনপুট থেকে আমরা তাহলে 5টা প্রোডাক্টিভিটি ইন্ডিকেটর আমরা পাবো। তো প্রথম যেটা পাবো সেটা হচ্ছে হিউম্যান ইনপুট বা হিউম্যান বা লেবার প্রোডাক্টিভিটি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট। তাহলে হিউম্যান প্রোডাক্টিভিটি আমরা পাবো টোটাল আউটপুট 10,000 ডিভাইডেড বাই হিউম্যান ইনপুট 3,000। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল ইনপুট, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট, এনার্জি ইনপুট এন্ড আদার প্রোডাক্টিভিটি, এন্ড লাস্টে আমরা পাবো হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি। টোটাল প্রোডাক্টিভিটি মানে কি? টোটাল প্রোডাক্টিভিটি মানে হলো টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট। সেখান থেকে আমরা টোটাল ইনপুট মানে হলো এই যে 5টা টাইপের ইনপুট দেয়া আছে, সেখান থেকে আমরা
টোটাল প্রোডাক্টিভিটিটা বের করতে পারবো। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রোডাক্টিভিটি এই যে 1 এর চাইতে বেশি হলো, এটা কিভাবে পসিবল? কেউ বলতে পারবে কিনা? টোটাল প্রোডাক্টিভিটিটা 1 এর চাইতে বেশি হচ্ছে, এটা কিভাবে পসিবল? কেউ বলতে পারবা? স্যার এটা কি প্রফিট বোঝাচ্ছে এরকম এটা কিছু? অ্যাকচুয়ালি প্রফিট বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি কিন্তু এটাকে কি করে নিছি, মানিটারি ভ্যালুতে কনভার্ট করে ফেলছি। তাহলে আমি যে কনজাম্পশনটা করতেছি ওই কনজাম্পশনটা চাইতে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটার মানিটারি ভ্যালুটা কি বেশি, তাহলে আমি প্রফিট করতে পারতেছি। বুঝা গেছে? আর যদি প্রোডাক্টিভিটিটা ডাউন হইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কনজাম্পশনটা বেশি হয়ে যাচ্ছে। কনজাম্পশনটা কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে এইভাবে আমরা প্রোডাক্টিভিটি গুলা বের করতে পারবো। এখানে এই প্রবলেমটা দেয়া আছে, তোমরা প্রবলেমটা অবশ্যই সলভ করবা, কারণ ভেরি ইম্পর্টেন্ট একটা এই প্রবলেমটা। এরপরে আসো ওয়ার্ক স্টাডি। আমরা বলছি আমরা প্রথমে প্রোডাক্টিভিটিটা দেখছি, ঠিক আছে? আমাদের যে সিলেবাসটা আমরা তোমাদেরকে দেখাইছিলাম প্রথম ক্লাসে, মানে এই টপিকসের শুরুতে ওইখানে একটা টপিক ছিল যে প্রোডাক্টিভিটি অংশটা আমরা শেষ করছি। এখন আমরা হচ্ছে ওয়ার্ক স্টাডিটা দেখব। ওয়ার্ক স্টাডি মানে কি? ওয়ার্ক স্টাডি হচ্ছে is a generic term for those techniques, method study and work measurement which are used in the examination of human work in all its context. এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ যে কাজগুলা করতেছে এই কাজগুলোকে সিস্টেমেটিক্যালি রিভিউ করা। বুঝা গেছে? সিস্টেমেটিক্যালি রিভিউ করা, কারণ হচ্ছে এই সিস্টেমেটিক রিভিউ করার মাধ্যমে আমরা এই রিভিউ করা মানে হচ্ছে কি করা, ইনভেস্টিগেট করা, ঠিক আছে? ইনভেস্টিগেট করলে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন জায়গাগুলোর মধ্যে আমার ফল্ট আছে, অথবা কোন কোন সাইটটা আমার আন্ডার পারফর্মিং, আবার কোন কোন সাইটটা ওভার পারফর্মিং, ঠিক আছে? যে যে সাইটগুলো আমার আন্ডার পারফর্মিং আমি সেই সাইটগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সেই সাইটগুলোতে আমি কি করতে পারবো, ইমপ্রুভমেন্ট করার আমরা কি করতে পারবো, একটা পদ্ধতি বের করতে পারবো। তাহলে এই যে ওয়ার্ক স্টাডিটা এটা হচ্ছে একটা সিস্টেমেটিক রিভিউইং প্রসেস অর ইনভেস্টিগেশন প্রসেস, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আলটিমেটলি ইফিসিয়েন্সি এন্ড ইকোনমিকে আমরা এফেক্ট করতে পারি, ঠিক আছে? আমাদের ফাইনাল যে ইফিসিয়েন্সিটা এবং টোটাল যে ইকোনমিটা এটাকে আমরা এফেক্ট করতে পারি। এখন আসলে ওয়ার্ক স্টাডির দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। বুঝা গেছে? এখন মেথড স্টাডিটা আমরা করি একটা পদ্ধতি, সেটাকে আমরা বলেছি মোশন স্টাডি। মানে হচ্ছে মোশন স্টাডিটা কি আমরা দেখবো, এরপর হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট মানে হচ্ছে টাইম স্টাডি, এবং এই দুইটার একটা কম্বিনেশন হলো হচ্ছে হায়ার প্রোডাক্টিভিটি। এই দুইটার কম্বিনেশন করতে পারলে আমরা আলটিমেটলি প্রোডাক্টিভিটিটা বাড়বে, দ্যাট মিন্স এফিশিয়েন্সি আমাদের টোটাল বেড়ে যাবে। তাহলে ওয়ার্ক স্টাডি সহজ কথা হলো সিস্টেমেটিক রিভিউ অফ এক্সিস্টিং অর নিউ ডিজাইন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে? ওয়ার্ক স্টাডির দুইটা পার্ট, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। মেথড স্টাডিটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে মোশন স্টাডি বলি, আর ওয়ার্ক মেজারমেন্টটা করি হচ্ছে আমরা টাইম স্টাডির মাধ্যমে। আচ্ছা, এখন আসো এই যে টাইম এন্ড মোশন স্টাডি বলতে আসলে কি বোঝায়? বলতে পারবা কেউ? মোশন স্টাডি যা মনে মাথায় আসে তোমাদের, কেউ বলতে পারবে কিনা মোশন স্টাডি আর টাইম স্টাডি মানে আসলে কি? স্যার টাইম স্টাডিতে স্যার কি পরিমাণ টাইম কনজিউম হচ্ছে আমার ওই প্রোডাক্টটা তৈরি করতে সেটা অ্যানালাইসিস করে। আর মোশন স্টাডি
কত ফাস্ট প্রোডাকশন হচ্ছে? না ফার্স্ট মোশন স্টাডি লেবারের ফার্স্ট প্রোডাকশন না লেবারের ওখানে স্যার ওয়েস্টেজ কমাইলে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেবার রিলেটেড, ঠিক আছে। মোশন স্টাডিটা হলো কি লেবার রিলেটেড, মানে সে তোমরা আমাদের ওয়ার্কশপটা যে দেখছো এটাকে একটা মনে করো ইন্ডাস্ট্রির একটা পার্ট মনে করো। আর তুমি মনে করো যে একটা জব তৈরি করতেছো এবং এই জবটা তোমার কি করতে হবে, একটা শপ থেকে মেশিন শপ থেকে শেষ করে মনে করো উড শপে প্রথমে যাবা, উড শপ থেকে তোমাকে প্রথমে যাইতে হবে কাস্টিং শপে, কাস্টিং থেকে আবার মেশিনিং শপে আসতে হবে, ঠিক আছে। এই যে তোমার মুভমেন্টটা হচ্ছে, প্রথমে তোমাকে কোথায় যাইতে হচ্ছে, উৎসবে, উৎসবে শেষ করে সেখান থেকে আবার কোথায় যাইতে হচ্ছে, কাস্টিং এ, কাস্টিং থেকে আবার তোমাকে ব্যাক করে আসতে হচ্ছে কি মেশিন শপে। তাহলে এই যে তোমার মুভমেন্টটা হচ্ছে, এই স্টাডিটা হচ্ছে মোশন স্টাডি। আর এই যে কাজ করতে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে, একটা মেশিন থেকে কি আরেকটা মেশিনে কাজ করতে যে সময়টুকু লাগতেছে, কতটুকু সময়, কি পরিমাণ সময় কোনটাতে লাগতেছে, কোনটা মনে করো তুমি একটা ওয়ার্কশপের মধ্যে আসছো, মেশিন শপের কথা চিন্তা করো, মেশিন শপে তিনটা আলাদা মেশিন আছে, একটা হচ্ছে মিলিং মেশিন, একটা হচ্ছে ড্রিল মেশিন, আর একটা হচ্ছে মনে করো যে লেথ মেশিন। আর একটা জব তিনটা আলাদা আলাদা মেশিনে কাজ করবে, ঠিক আছে। একটা জব তৈরি করার জন্য তিনটা মেশিনেরই আমাদের প্রয়োজন আছে। তাহলে সেটা শুরুতে লেথ মেশিনে ঢুকবে ওই জবটা, লেথ মেশিন থেকে শেষ হয়ে সেটা তারপর হচ্ছে মিলিং মেশিনে যাবে, মিলিং মেশিন থেকে শেষ হয়ে সেটা তারপর হচ্ছে ড্রিল মেশিনে যাবে। এই যে একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, লেথ মেশিনের কাজ শেষ না হলে মিলিং মেশিনে কাজ শুরু করতে পারতেছে না, আবার মিলিং মেশিন কাজ শুরু করতে না পারলে, শেষ না করলে ড্রিল মেশিন কাজ শুরু করতে পারতেছে না। এই যে একটা সময়ের একটা ব্যাপার, যে তুমি মনে করো যে লেথ মেশিনে যদি বেশিক্ষণ সময় নিয়ে ফেলো, যতটুকু টাইম দেয়া অ্যালোকেট করা আছে তার চাইতে যদি বেশি টাইম নিয়ে ফেলো, তাহলে ওই এক্সট্রা টাইমটুকু কি করবে, বাকি দুইটা মেশিন আইডল অবস্থায় পড়ে থাকবে, বাকি দুইটা মেশিন কি আইডল অবস্থায় পড়ে থাকবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের লস, এটা তখন কি হবে, লস হবে। এই যে স্টাডি গুলা করা, এই স্টাডি গুলা করে আমরা হচ্ছে টাইম স্টাডির মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে এই স্টাডি গুলা কেন দরকার। তোমরা এই কোর্সে একটা ইয়ে পাবা হচ্ছে শিডিউলিং, ঠিক আছে, একটা টপিকস পাবা হচ্ছে শিডিউলিং, যে শিডিউল করা মেশিন গুলাকে শিডিউল করা, কোন মেশিন আগে পরে কোন অপারেশন হবে টবে, এগুলো হচ্ছে শিডিউল করা। আমরা ওই যে টাইম গুলা এই মোস্ট টাইম স্টাডির মাধ্যমে আমরা টাইম গুলা বের করতে পারি। আচ্ছা, এই মোশন স্টাডি, টাইম স্টাডি এগুলা খুবই সহজ ইয়ে, তোমরা অনেক কিছু অলরেডি এটা জানো, এটা অলরেডি অনেক কিছু জানো। এখন আসি আমরা ওয়ার্ক স্টাডির কিছু অ্যাডভান্টেজের কথা যদি আমি বলি, কি অ্যাডভান্টেজ আছে ওয়ার্ক স্টাডির। প্রথম যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে মিনিমাম ইন্টারাপশনস, যে আমাদের প্রোডাকশন যে হচ্ছে, প্রোডাকশন ফ্লোতে একটা মিনিমাম ইন্টারাপশন করবে, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা কি করতেছি টাইম স্টাডি আর মোশন, তোমার ট্রাভেলিংটা যত কমাইতে পারি আমরা কি করতে পারি, ট্রাভেলিংটা কমাইতে পারি। আর টাইম স্টাডির মাধ্যমে আমরা কি করতে পারি, আননেসেসারি যে টাইমগুলা লাগতেছে ওই টাইমগুলো আমরা এলিমিনেট করতে পারি। সেকেন্ড যেটা বলছে, ইট হেল্পস টু রিডিউস দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট বাই এলিমিনেটিং ওয়েস্ট। এই যে ওয়েস্ট গুলো আমরা এলিমিনেট করি, যে টাইম ওয়েস্ট, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এন্ড আননেসেসারি অপারেশনস, যে অপারেশনস গুলোর কোনো প্রয়োজন নাই সেই আননেসেসারি অপারেশন গুলো আমরা এলিমিনেট করতে পারি। এরপর হচ্ছে বেটার ওয়ার্কার ম্যানেজমেন্ট রিলেশনস, তোমার অপারেশন যত স্মুথ হবে, ওয়ার্কার ম্যানেজমেন্ট রিলেশনসটা তত ইমপ্রুভ হবে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার একটা টাইম লাইন থাকে, এত দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়, যদি না দিতে পারি তাহলে সেটা আমার কোম্পানির রেপুটেশনের সমস্যা, তারপর হচ্ছে এটার জন্য আমার পেনাল্টিও দিতে হয়, এটার জন্য কি করতে হয়, পেনাল্টি দিতে হয়। সো আমরা এই যে ডেলিভারি দেওয়ার যে কমিটেড যে টাইমটা, ওই টাইমটা আমরা ফুলফিল করতে পারি। এরপর হচ্ছে রিডাকশন ইন রিজেকশনস এন্ড স্ক্র্যাপ, আমাদের যেহেতু ওয়েস্টটা কমে যাচ্ছে সব দিক থেকে,
তাহলে রিজেকশন মানে হচ্ছে যে পণ্যগুলো ফাইনাল আউটপুট হয়ে গেছে কিন্তু কোয়ালিটি টেস্ট করার পরে রিজেকশন হয়ে যাচ্ছে। কোয়ালিটি টেস্ট করার পরে কি কোয়ালিটি যে প্রোডাক্ট হওয়ার কথা, মনে করো যে যদি একটা রড তৈরি করি, রডের যে স্ট্রেংথ হওয়ার কথা সেই স্ট্রেংথ যদি না হয় তাহলে পুরো লটটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাহলে আমরা যদি এই টাইম স্টাডি এন্ড মোশন স্টাডি করি, আমরা করলে রেট অফ রিজেকশনটা কমে যায় এন্ড স্ক্র্যাপ যেটা আসে ফাইনালি, ওই যে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল যেটা আসে সেটাও অনেক কমে যায় এন্ড হায়ার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস অফ দ্য অর্গানাইজেশন যত রিসোর্স আছে সব রিসোর্সের ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাম হয়। তো এইভাবে আমরা অনেকগুলা অ্যাডভান্টেজের কথা আমরা ওয়ার্ক স্টাইলের মাধ্যমে পাই। এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা বললাম ওয়ার্ক স্টাডির দুইটা পার্ট, একটা হচ্ছে মেথড স্টাডি, আরেকটা হচ্ছে আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে কি ওয়ার্ক মেজারমেন্ট। ওকে, তাহলে আমরা এখন একটু একটা স্লাইডে যাব, একটু ওয়েট করো, আমি ওপেন করতেছি। বলে আজকে টোটাল কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাস স্যার, হ্যাঁ, একটা ক্লাস। শুধুমাত্র একটা ক্লাস? জি স্যার। কোন স্যার নিছে ক্লাস? বলছিলাম স্যার। 10টায় বদিউল সালাম স্যার নিছিলেন। আর কোনো ক্লাস হয় নাই? না স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসটা স্যার মানে আরেকটু আগে জানানো হলে স্যার সুবিধা হয় স্যার। আজকে স্যার ক্লাসটা জানতে পারছি স্যার 8টার পরে স্যার। কেন আরেকটা পরে? আমি তো তোমাদের সিআর কে কল দিচ্ছি কয়টা আমি দেখি। সিআর একটু জানাতে লেট করছে আর কি। 2টার দিকে জানাইছি স্যার, সবসময় তো স্যার অনলাইনে থাকা হয় না স্যার। 8টার দিকে 8টার পরে যাই দেখলাম স্যার এই ক্লাসের কথা স্যার, এই জন্য তো স্যার প্রথম মিস করছি স্যার অনেক। ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট ক্লাস থেকে আমি আগে জানাই দেব। জি স্যার, আগের দিন জানা দিলে স্যার তাহলে আর সমস্যা হবে না স্যার। ওকে, আমরা বলছিলাম যে মেথড স্টাডি এন্ড হচ্ছে আরেকটা কি ওয়ার্ক মেজারমেন্ট। আমরা আজকে ওয়ার্ক মেজারমেন্ট একটু দেখব, কারণ ওয়ার্ক মেজারমেন্টের অনেক কিছু তোমরা অলরেডি জানো। সো এটা পড়াইতে একটু সুবিধা হবে। আচ্ছা, ওয়ার্ক মেজারমেন্ট মানে হলো কি আসলে? এটা হলো, আমি ইয়েটা অন করতেছি একটু। ওয়ার্ক মেজারমেন্ট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু একটু
একটু দেখো, আমরা মূলত এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেথড স্টাডিটা। ঠিক আছে, মেথড স্টাডি মানে কি? মেথড স্টাডি মানে হলো এটা একটা ওয়ার্ক মেজারমেন্টের একটা পার্ট। ঠিক আছে, এটা ওয়ার্ক মেজারমেন্টের একটা পার্ট। আমরা মেথড স্টাডি বলতে আমরা কি বুঝি? মেথড স্টাডি মানে হলো is a technique to reduce the work content mainly by eliminating unnecessary movement by workers, material or equipment. এই যে আমি শুরুতে বললাম, তোমার যদি ডিজাইনটা অনেক সুন্দর হয় যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যদি এই যে সময়টা মুভমেন্ট করার জন্য আননেসেসারি যে মুভমেন্ট, এই মুভমেন্টটা করার জন্য তোমার যে টাইমটা লাগতেছে, এই টাইমটা যদি আমরা ইলিমিনেট করতে পারি তাহলে আমাদের টোটাল প্রোডাক্টিভিটিটা বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে স্টাডি করা, এই স্টাডি করাটাকে আমরা বলতে চাচ্ছি মেথড স্টাডি। তাহলে মেথড স্টাডি হচ্ছে কি যে টেকনিক টু রিডিউস দ্য ওয়ার্ক কন্টেন্ট মেইনলি বাই এলিমিনেটিং আননেসেসারি মুভমেন্টস বাই ওয়ার্কার্স, ম্যাটেরিয়ালস অর ইকুইপমেন্টস। তারপরেও এই যে আমরা মনে করি যে প্রপার মেথড স্টাডি করলাম, প্রপার মেথড সিলেকশন করলাম, প্রসিডিউর সবকিছু ঠিকঠাক করলাম, এর বাইরেও কিন্তু কি হতে পারে, অনেক কারণেই আমাদের আননেসেসারি টাইমটা লেগে যেতে পারে। অনেক কারণ হতে পারে, যেমন ফর এক্সাম্পল ওয়ার্কার আনরেস্ট হতে পারে। তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের যদি কন্ট্রোল না থাকে ওয়ার্কারদের মধ্যে, যেটা অনেক ক্ষেত্রেই হয় যে ম্যানেজমেন্টের কন্ট্রোল থাকে না ওয়ার্কারদের মধ্যে। ঠিক আছে, সো এই রিজন গুলোর কারণে হতে পারে। কিন্তু আমরা যদি মেথড স্টাডিটা করি, আমরা একটা সুন্দর একটা গাইডলাইন তৈরি করতে পারবো, প্রপার একটা গাইডলাইন তৈরি করতে পারবো, যে গাইডলাইন ফলো করার মাধ্যমে আমরা ওভারঅল কি করতে পারবো, প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারবো। এখন মেথড স্টাডি করার যে অ্যাপ্রোচ গুলা, মেথড স্টাডি করার যে অ্যাপ্রোচ গুলা, আমরা দুইটা অ্যাপ্রোচ ফলো করি। একটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম এন্ড প্রসেস চার্ট, ডায়াগ্রামের মাধ্যমে। প্রথমটা হচ্ছে কি ডায়াগ্রামের মাধ্যমে, আর সেকেন্ড যেই মেথডটা, টুলটা, সেটা হচ্ছে কোশ্চেনিয়ারের মাধ্যমে, কোশ্চেন করার মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে? কোশ্চেন করার মাধ্যমে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মূলত মেথড স্টাডি করার উপায়। এই দুইটাই হচ্ছে কি মেথড স্টাডি করার উপায়। মেথড স্টাডি আমরা একটু আগে অনেকক্ষণ বলছি, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় মুভমেন্ট অফ বডি, পিপল অর ম্যাটেরিয়াল। মুভমেন্ট, যে মুভ হচ্ছে একটা কাজ করার জন্য যে মুভমেন্ট গুলো হচ্ছে, কোনটার মুভমেন্ট কোথায় হচ্ছে, এটা একটা ট্র্যাক রাখা। ঠিক আছে, এটা একটা ট্র্যাক রাখা। তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস অফ পিপল এন্ড মেশিন। এখানে তোমরা একটা টার্ম, খুব পপুলার একটা টার্ম ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করি, ম্যান মেশিন। ঠিক আছে, এঙ্গেজমেন্ট। কি করি আমরা? ম্যান মেশিন এঙ্গেজমেন্ট, যে মানুষ এবং মেশিন কতক্ষণ এঙ্গেজ থাকতেছে, কি অ্যাক্টিভিটিস করতেছে, এই অ্যানালাইসিসটা করা আর কি, ম্যান মেশিন অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটিস অফ পিপল এন্ড মেশিনস। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা এই মেথড স্টাডিটা ইউজ করতে পারি। মেথড স্টাডির অলরেডি আমরা কিছু ইমপ্রুভমেন্টের কথা আমরা জানি। অবজেক্টিভ হচ্ছে কি, প্রথম হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ প্রসেসেস এন্ড প্রসিডিউরস। এক্সিস্টিং যে প্রসেস এবং প্রসিডিউরস আছে, ওই প্রসেস এবং প্রসিডিউর গুলা আমরা ইমপ্রুভমেন্ট করা। এখন কথা হচ্ছে মেথড স্টাডি কি আমরা একবার করলাম 10 বছর আগে, মনে করো, এটা কি ফেলে রাখবো কিনা? আমরা এরকম করব না। কারণ হচ্ছে আমাদের এটা একটা কন্টিনিউশনের মধ্যে রাখতে হবে। এটা একটা কি করতে হবে? কন্টিনিউশনের মধ্যে রাখতে হবে। কারণ হচ্ছে রেগুলার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আমাদের ওইভাবে আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে অবজেক্টিভ গুলো, প্রথম অবজেক্টিভ হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ প্রসেসেস এন্ড প্রসিডিউরস। আমাদের যে ওয়ার্কিং প্রসেস আছে এন্ড প্রসিডিউর আছে, এই প্রসেস এন্ড প্রসিডিউরে আমরা ইমপ্রুভ করতে পারি। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন দ্য ডিজাইন অফ প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট।
ডিজাইনে ওই যে আমি বললাম নতুন নতুন যদি কোনো কিছু আমরা মেশিন যন্ত্রপাতি আমরা অ্যাড করতে চাই আমরা করতে পারবো। কারণ হচ্ছে মেথড স্টাডির মাধ্যমে আমরা যেহেতু কোনটাতে বেশি টাইম লাগতেছে, কোনটা ওভার পারফর্মিং, কোনটা আন্ডার পারফর্মিং, এগুলো আমরা বের করতে পারি। সো আমরা এগুলো বের করতে পারবো। আচ্ছা, একজন যারা কে তন্ময় তন্ময় কে তন্ময় তন্ময় আছো? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ না স্যার, হ্যাঁ, আমার বলো, শুরু তখন করো। যে নেটের প্রবলেম হচ্ছিল তো তখন যে হ্যালো করছিলাম, ও ভাবছে যে আমি অনেক কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কয়েকটা অবজেক্টিভ। মূলত মূল অবজেক্টিভটা হলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো। ঠিক আছে, মূল অবজেক্টিভটা হলো প্রোডাক্টিভিটি বাড়ানো। এখন আসো মেথড স্টাডির প্রসিডিউর গুলো কি, কোন প্রসিডিউরে আমরা আসলে মেথড স্টাডি করব। ঠিক আছে, এটার একটা প্রসিডিউর আমাদেরকে ফলো করতে হবে। 6টা প্রসিডিউর আমাদেরকে প্রথম সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে সিলেকশন করব আমরা। ঠিক আছে, আমরা কি করব, প্রথমে সিলেকশন করব। সিলেকশন করা মানে হচ্ছে কি কোন জবটা আর কোন অপারেশনটা আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার ওইটা আমরা সিলেক্ট করব আগে। সব হয়তো আমরা করব না, আমরা এমন হতে পারে ক্যাটাগরিক্যালি করে 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 আমরা করব, করে তারপর ওভারঅল আমরা করতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথম যে ধাপটা, প্রথম ধাপ হচ্ছে সিলেকশন, সিলেকশন অফ জব অর অপারেশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং মানে কি, রেকর্ডিং মানে হচ্ছে সকল ডাটা যা আছে সব ডাটা আমরা রেকর্ড করব। দ্যাট মিন্স হচ্ছে কিভাবে কাজ হচ্ছে, কাজ করতে কতটুকু সময় লাগতেছে, কি আসলে সব কিছু আমরা কি করব, রেকর্ড করব। কিসের মাধ্যমে, চার্টের মাধ্যমে রেকর্ডিং। সেকেন্ড হচ্ছে এক্সামিন। এক্সামিনটা করব হচ্ছে আমরা কোশ্চেনের মাধ্যমে। এক্সামিনটা করব কিসের মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে। এভরি অ্যাসপেক্ট অফ দ্য জব বাই আস্কিং হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হু এন্ড হাউ। এই ডব্লিউএস কোশ্চেন গুলোর মাধ্যমে আমরা কি করব, এক্সামিন করব। এরপর হচ্ছে ডেভেলপ। ডেভেলপ মানে হচ্ছে কি রিভিউ আইডিয়াস, ইলিমিনেট, সিম্পলিফাই, কম্বাইন, রিঅ্যারেঞ্জ, মেক নিউ মেথড হুইচ মোর সেফ। এখন হচ্ছে আমরা সিলেকশন করে ফেললাম, রেকর্ড করে ফেললাম, এক্সামিন করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের ডেভেলপ করব। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এক্সিস্টিং যত আইডিয়া আছে সব আইডিয়া গুলো আমরা রিভিউ করবো এবার। ঠিক আছে, এবং এক্সিস্টিং যেই সিস্টেমটা আছে ওই সিস্টেমের মধ্যে আমরা যদি কোনো কিছু বাদ দিতে চাই অথবা নতুন করে কোনো কিছু জোড়া লাগাতে চাই, অ্যাড করতে চাই, যেটা আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা ইমপ্রুভ করবে এবং প্রোডাক্টিভিটি বাড়াবে, তাহলে আমরা সেটা করতে পারি। তাহলে ফোর্থ অপশনটা হচ্ছে ডেভেলপ। ফিফথ যেটা, এখন নতুন একটা ইয়েটা আমরা মেথড আমরা ডেভেলপ করলাম। ফিফথ হচ্ছে আমরা এটাকে কি করব, ইনস্টল করব। ঠিক আছে, দ্য নিউ মেথড আমরা কি করব, ইনস্টল করব। করে কনসিডার দ্য বেস্ট টাইম টু ইন্ট্রোডিউস, কনভিন্স অল, ট্রেন ইউজার্স। ইনস্টল করলেই শুধু হবে না, আমি ইনস্টল করে চলে গেলাম। এটা দেখবা তোমরা যখন ইয়েতে মনে করো যে সরকারি চাকরিতে অনেকেই যাবা অথবা প্রাইভেট চাকরি যাবা, সেখানে দেখবা তোমাদেরকে অনেক টেন্ডারের মধ্যে ইনক্লুড থাকতে হয়। ঠিক আছে, টেন্ডার প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড থাকতে হয় তোমাদের। সেখানে একটা টার্ম থাকে, সেটা হচ্ছে ইউজি, মানে হচ্ছে ট্রেনিং। কি থাকে, ট্রেনিং। তুমি শুধু ওই যে আমরা কয়দিন পর পত্রিকায় যে দেখি যে আমরা পুকুর কাটতে বিদেশ যাচ্ছে, এই করতেছে সে করতেছে, এগুলো হচ্ছে কি আসলে ওই যে কাজটা এটা হচ্ছে নতুন ইনস্টল হচ্ছে, এখন ইনস্টল হওয়ার পরে এটা শিখতে হবে। ঠিক আছে, এটা আমরা ট্রেনিং করতেছি। তো এই যে ইনস্টল হওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা সম্পর্কে যারা ইউজ করবে তাদেরকে ওয়েল ট্রেন্ড আপ করতে হবে, নাহলে তো যন্ত্রটা চালাবে কে। ঠিক আছে, এন্ড লাস্ট হচ্ছে মেইনটেনেন্স। লাস্ট হচ্ছে কি, মেইনটেনেন্স।
এটার একটা নির্দিষ্ট টাইম পর পর আমাদের পুরো প্রসেসটা আবার একইভাবে মেনটেন চেক করতে হবে। একইভাবে কি করতে হবে? চেক করতে হবে। চেক করে আগের রেজাল্টের সাথে ম্যাচ করতেছি কিনা এটা আমাদের দেখতে হবে। চেক করা মানে হচ্ছে ওই আবার আগের মতো রেজাল্ট গুলা নেব, রেকর্ড করব, এক্সামিন করব, করে যদি আমাদের মনে হয় যে আবার পুরো প্রসেসটার মধ্যে কোনো কিছু করা দরকার করব, করে সেটাকে আবার ইনস্টল করব, এইভাবে। ঠিক আছে? আর ম্যাচ রেজাল্ট, কারেক্ট ডেভিয়েশনস, এগুলা মানে হচ্ছে কি ওই যে ডেভেলপমেন্টে গিয়ে এগুলা আমরা পেয়ে যাব, আগের রেজাল্টের সাথে মিলতেছে কিনা। যদি কোনো ডেভিয়েশন থাকে সেটা আমরা করতে পারবো ইলিমিনেট করা বা অ্যাড করার মাধ্যমে। বুঝা গেছে? তাহলে এই 6টা স্টেপের মাধ্যমে আমরা একটা মেথডকে স্টাডি করতে পারি। একটা মেথডকে কি করতে পারি? স্টাডি করতে পারি। এইটার একটা এই যে আমরা একটা যদি এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি। বুঝা গেছে? ওকে, এরপর আসো মেথড স্টাডিতে একটা মূল অংশ জুড়ে থাকে হচ্ছে ডাটা কালেকশন এন্ড ডাটা অ্যানালাইসিস। ওই যে রেকর্ডিং যে অংশটা আমি বললাম, এই জিনিসটা কিন্তু মূল বিষয় এখানকার মেথড স্টাডি। কারণ হচ্ছে যত বেশি ডাটা তত অ্যাকুরেট তুমি প্রেডিকশন বলো, তত অ্যাকুরেট সিস্টেম ডিজাইন করতে পারবে। এজন্যই আমরা সবসময় বলি, সবসময় একটা জিনিস করি, সেটা হচ্ছে যারা 4th ইয়ার প্রজেক্ট করবা তোমরা চেষ্টা করবা যত বেশি ডাটা নেওয়া যায়। কারণ হচ্ছে যত বেশি ডাটা তত বেশি তুমি পেপার পাবলিশ করতে পারবা, তারপর হচ্ছে তুমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবা, থিংকিং করতে পারবা। বাট তোমার হাতে যদি ডাটা কম থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না। সো আমাদের এই ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা অনেকগুলো টুল ব্যবহার করি। কিছু টুল ব্যবহার করে এক্সপ্লেনেটরি টুল, কিছু ব্যবহার করি রেকর্ডিং এন্ড অ্যানালাইসিসের জন্য। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এক্সপ্লেনেটরি টুলগুলো দেখব, এবং এই এক্সপ্লেনেটরি টুলগুলোর অনেকগুলো টুল তোমরা অলরেডি জানো, যেমন হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। এটা তো জানো সবাই আশা করি, জানো না ফিশবোন ডায়াগ্রাম কি? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ফিশবোন ডায়াগ্রাম অলরেডি তোমরা জানো। ফিশবোন ডায়াগ্রাম কি বলতো? সেটা যে প্রবলেম অ্যানালাইসিস করা, অনেক মাছের যে কোন একটা কিছু মাছের কি বলতো? কে যেন মাছের কি বলতেছিল? মাছের কি? মাছের ছেড়ে যে হাড়ের সাথে আর কি কম্পেয়ার করে বিভিন্ন শাখা যুক্ত আর কি। মাছের কাটার মতো। জি স্যার। এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বলে আর কি। ঠিক আছে? মনে করো যে 6টা কজ আছে, এই 6টা কজে পুরো সিস্টেমটা কিভাবে ইফেক্ট ফেলতেছে। আচ্ছা, এগুলো আমরা দেখবো, এবং এটা কিভাবে করতে সেটা তো আমরা অবশ্যই দেখবো। এখন আসো কিছু বেসিক ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস টুলস যেটা আমরা সচরাচর দেখে থাকি, এবং এগুলা সবগুলোর সাথে আমরা পরিচিত আছি। দুই একটা হয়তো বা তোমরা নাও জানতে পারো, সেগুলো আমরা দেখবো। হিস্টোগ্রাম, এটার সাথে তো পরিচিত আছোই। পরিচিত আছো প্যারেটো চার্ট, এটার সাথে পরিচিত আছো তোমরা? প্যারেটো চার্টের সাথে প্যারেটো চার্টটা মনে হয় জানা নাই। এরপর হচ্ছে পাই চার্ট তো জানো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরকম করে কয়েকটা চার্ট আমরা দেখবো এখানে। প্রথমে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম মানে কি? A histogram is a statistical graph consisting of bars representing different values or ranges of values, in which
the length of each bar is proportional to the frequency or relative frequency of the value. For an example, আমরা এই যে ফ্রিকোয়েন্সি মানে হলো একটা ইভেন্ট কতবার ঘটতেছে ওগুলা, অথবা একটা রেঞ্জ কতগুলো আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা ওয়াই ডাইরেকশনে রাখবো ফ্রিকোয়েন্সি, আর এক্স ডাইরেকশনে রাখবো হচ্ছে ইভেন্ট গুলা। এক্স ডাইরেকশনে রাখবো কি ইভেন্ট গুলা। এভাবে করে আমরা একটা ডায়াগ্রাম পাই বার চার্ট দিয়ে। এই ডায়াগ্রামটাকে আমরা বলতেছি হচ্ছে কি হিস্টোগ্রাম। এই ডায়াগ্রামটা আমরা বলি কি হিস্টোগ্রাম। এখন এই যে প্রবলেমটা দেয়া আছে, এই প্রবলেমটার আমরা যদি ডিসাইড করি, আমরা এটা আমি ওই দিকে যাচ্ছি না, কিভাবে ড্র করতে হয় এগুলো অলরেডি আমরা অনেক শিখে আসছি, ঠিক আছে না? আরে কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা হিস্টোগ্রাম আঁকা তো শিখে আসছো মনে হয়, তাই না? এটা আগে ছিল না তোমাদের ইয়েতে, ক্লাস 8 বা 9 বা এরকম ইয়েতে ছিল মনে হয় না? জি স্যার। জি এখনো আছে মনে হয়। সহজ কথা হচ্ছে হিস্টোগ্রামটা হচ্ছে একটা হচ্ছে কি এটা একটা ডাটা কালেকশন একটা মেথড। এই মেথডটা এটা দিয়ে আমরা কি করতে পারি, ডাটা রেকর্ড করতে পারি। ডাটাটা কি করতে পারি, রেকর্ড করতে পারি। আমি এটা কিভাবে আঁকতে হয় ওইদিকে আর না যাই, এর চেয়ে তো আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। এরপরে আসো আমরা নতুন আরেকটা টাইপে যাই। এটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাইছি, তোমরা এটা দেখলে একবার দেখলে বুঝবে সবাই হিস্টোগ্রাম আঁকা আর কি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার আসো ডট প্লট। ডট প্লট মানে কি কারো জানা আছে কিনা? এই যে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা কি দেখাইছে, বার দেখাইছে। এখানে এখানে কি করব, এখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা একটা করে ডট দেখাবো, একটা একটা করে কি দেখাবো, ডট দেখাবো। যেমন ফর এক্সাম্পল এই যে এখানে মনে করো যে নাম্বার অফ ডিফেক্টিভস, এইটা মনে করো 1 2 3 4 5 6 7 একটা প্রবলেম আছে এখানে দেয়া আছে। দেখো প্রবলেমটা পড়ো। The following frequency distribution shows the number of defectives observed by a quality control officer over a 30-day period. Construct a dot plot for the data. এই ডাটাগুলোর জন্য একটা ডট প্লট করতে হবে। নাম্বার অফ ডিফেক্টিভস 1, ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা, 2 নম্বর হচ্ছে 3টা, 3 নম্বর হচ্ছে 4টা, 4 নম্বর হচ্ছে 6টা, 5 নম্বর হচ্ছে 9টা। এইভাবে টোটাল 30টা ডিফেক্ট পাইছে, ঠিক আছে? তাহলে ডট প্লট মানে হলো একটা ইভেন্ট কতবার ঘটতেছে ওইটাকে আমরা শো করব। মনে করো একটা ইভেন্ট যদি একবার ঘটে তাহলে একটা ডট, যদি একের অধিক ঘটে তাহলে কি করব, যতবার ঘটবে ততগুলো ডট, যতবার ঘটবে কি ততগুলা ডট। মনে করো ইভেন্ট 1 একবার ঘটছে তাহলে ডট হচ্ছে একটা, ইভেন্ট 2 যদি দুইবার ঘটে তাহলে ডট হবে কয়টা, প্রথমে একটা তারপরে উপরে আরেকটা। এইজন্য এখানে বলছে if there are multiple occurrence of a specific value then the dots will be stacked vertically. that means হচ্ছে একটার উপর আরেকটা করে দিয়ে দিব আমরা একের অধিক হলে। আর যদি একটা হয় তাহলে সিঙ্গেল ডট, ঠিক আছে? তাহলে এই যে एग्जांपलটা এখন আমরা দেখি একটু। এক নম্বরটা হচ্ছে খেয়াল রাখো, এক নম্বরটা হচ্ছে একটা, 2 নম্বরটা হচ্ছে 3টা, 3 নম্বরটা হচ্ছে 4টা, 4 নম্বর হলো 6টা। এইভাবে একটা, এইভাবে আমরা কি করতে পারতেছি, ডিফেক্টিভ গুলো আমরা বের করতে পারতেছি। এটা একটা ডাটা কালেকশনের একটা পদ্ধতি, এটা ডাটা কালেকশনের কি একটা পদ্ধতি। ওকে, তাহলে আজকে
আজকে এতটুকু থাকুক। আমরা এই সপ্তাহে বৃহস্পতিবার তো আরেকটা ক্লাস আছে নাকি বুধবার ক্লাস? বুধবারে স্যার আপনার বুধবার ক্লাস, আমি বৃহস্পতিবারও আরেকটা ক্লাস নেব। বৃহস্পতিবার কেমনে তোমাদের শিডিউল ক্লাস আছে তো মনে হয় না? জি স্যার শিডিউল ক্লাস আছে। জি স্যার ঠিক আছে, আমি শিডিউল ক্লাসের বাইরে আরেকটা ক্লাস নেব, কারণ হচ্ছে গত ক্লাসে একটা মিস হয়েছে, তো একটা এক্সট্রা ক্লাস নেব। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকো। আমি এখনই এই গ্রুপে এই সবগুলো লেকচার ইয়ে করে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। বুধবার দেখা হবে আমার সবার সাথে। তারপরে একটা ক্লাস আমি বৃহস্পতিবার জানিয়ে দেবো কখন। ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।